ভারতের শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমাদের 4800 বাংলাদেশের অধিবাসী বাংলাদেশে পাঠিয়ে দিবেন। ওকে ফাইন, পাঠিয়ে দেন, কিন্তু শুভেন্দু অধিকারী আপনিও কিন্তু একজন বাঙালি, চলে আসেন, কিন্তু আপনাকে কিছু খাতির যত্ন করার আছে, বুঝতে পারছেন? আর আপনি 4800 পাঠিয়ে দেন, সেটা বৈধভাবে, অবৈধভাবে না। কারণ যতগুলা দেখছি আপনি পুশিং করাচ্ছেন, তার মধ্যে অধিকাংশ আপনাদের ইন্ডিয়ানই আছে, তাদের আধার কার্ড, রেশন কার্ড, আইডি কার্ডও ইন্ডিয়ান। জোরপূর্বক আপনি পুশিং করানোর চেষ্টা করছেন। আর আপনি পাঠাবেন 4800, সমস্যা নেই, কিন্তু আমরাও পাঠিয়ে দেব ইনশাল্লাহ। আমাদের এখানে প্রায় 7 লক্ষের উপরে আপনাদের ইন্ডিয়ান অধিবাসী আছে, তাদের মধ্যে শুধু 7000 যেটা আছে অনলাইন ভিত্তিক, আর অবৈধভাবে আছে 4 থেকে 5 লক্ষ। এর মাঝে 45,000 আছে আপনার স্টুডেন্ট, আবার কেউ কাজ করতে এসেছে, কাজের ভিসা নিয়ে। তো আবার 9,000 স্টুডেন্ট কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা আমাদের বাংলাদেশে পড়াশোনা করছেন আপনাদের স্টুডেন্টরা। আর আপনাদের এখানে শুধুমাত্র 2,500 থেকে 3,000 পড়ছে। সমস্যা নেই, আমরা সবাইকে পাঠিয়ে দেব, বৈধ আর অবৈধ সব আপনাদেরকে পাঠিয়ে দেব, আপনারা বৈধভাবে পাঠিয়ে দিন। আর আপনাদের ইন্ডিয়ানরা যে পরিমাণ সুবিধা নিচ্ছেন, এটা অনেকে নিতে পারছে না বাংলাদেশি। কারণ আপনারা বড় বড় কর্মস্থলে, বড় বড় প্রতিষ্ঠানে, বড় উচ্চতার পদে আছেন, খুব সুবিধা দিচ্ছে, আর বাংলাদেশে পুরো ফ্যাসিলিটি আপনারা নিচ্ছেন, বরং আমাদের বাংলাদেশি কিছুরাও ফ্যাসিলিটিটা পাবে। আরেকজন, ওনাকে খুব গালাগাল দিতে মন চাইছে, জাভেদুর রহমান। উনি বাংলাদেশের একজন হয়ে উনি পুশিং করাচ্ছে ইন্ডিয়ানরা, উনি সেটা বিশ্বাস করছেন না। এদের মতো রাজাকারদের কিছু বললাম না। আমাদের বিজিবি অফিসাররা দিনরাত পরিশ্রম করছে এই পুশিং টাকা। রাত্র 2:30 বাজে গেট খুলে বাংলাদেশের ভিতরে ঢুকাই দিয়ে ওরা গেট মারিয়ে দিয়ে বলছে সামনে বাংলাদেশ আছে, চলে যান। পতাকা বৈঠকের আহ্বান করে ভারতের পক্ষ থেকে। পরে এই জায়গায় আমরা পতাকা বৈঠক করছি, এখান থেকে যে সীমান্ত জিরো লাইনে একেবারে ওদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা এই ধরনের কাজ কেন করলেন, পুশিং করলেন। প্রথমে ওরা তো অস্বীকার করছে, ওরা বলছে না এই ধরনের কাজ আমরা করি নাই। তাৎক্ষণিক আমরা বলি তাহলে ওই যেগুলো পুশিং হয়েছে ওদেরকে নিয়ে আমাদের সামনে হাজির হন। পরে দুই দেশের সীমান্তরক্ষী এবং ওই পুশিং পার্টি এক জায়গায় আমরা দাঁড়িয়ে এই জায়গায় আমরা আলাপ করি। তখন আমি জিজ্ঞেস করি ওদেরকে যে আপনারা বাংলাদেশে কিভাবে আসছেন। পরে ওদের সামনেই তারা বলে গত রাত্রে আমাদেরকে বিএসএফ এর কাছে হ্যান্ড ওভার করছে আমাদেরকে 28 জনের ছেলেগুলো সহ। বিএসএফ আমাদের রাত্র 2:30 বাজে আনুমানিক ওরা বলছে, ওদের ভাষা আর কি, রাত্র 2:30 বাজে আমাদের গেট খুলে বাংলাদেশের ভিতরে ঢুকাই দিয়ে ওরা গেট মারিয়ে দিয়ে বলছে সামনে বাংলাদেশ আছে, চলে যান। আর ওর চোখে এটা দেখা ওর চোখে এটা পড়ছেই না, ওর চোখে দেখেই না। গোপালগঞ্জ, মুকসুদপুর, জলিবার ইউনিয়নে কুরবানি করতে দেওয়া হয়নি, কারণ ওখানে চেয়ারম্যান ছিল হিন্দু, ওখানে যে মেম্বার ছিল তারাও ছিল হিন্দু। আর ওদেরকে বলা হয়েছিল যে কেন কুরবানি দেওয়া হবে না, ওরা বলেছে যে উপর থেকে নির্দেশ আছে। কে দিয়েছে উপদেশ থেকে নির্দেশ? কিছু হিন্দু ইসকন কি জানি একটা প্রতিষ্ঠানের সংগঠন করেছে এরা আবার শপথও নিচ্ছে। আমাদের পাশে একটি দেশ ভারত, যদিও আলাদা একটি দেশ, সেই দেশের নির্বাচন হচ্ছে। কারণ আলাদা দেশ হলেও আমরা ওতপ্রোতভাবে তার সঙ্গে জড়িত, ওই দেশের সঙ্গে। সেখানে আমাদের সমস্ত তীর্থ কেন্দ্রগুলো সেখানে, আমাদের রোগ শোক হলে পরে আমরা সেখানে যাই, আমাদের আত্মীয় স্বজন সেখানে, আমরা বিপদে আপদে পড়লে অন্তত ওইখানে আশ্রয় নেই। 71 সালে আমরা 1.5 কোটি লোক সেখানে আশ্রয় নিয়েছি। তো সেইখানের ভালো মন্দ হলে তার কিছু প্রভাব আমাদের এখানেও পড়ে।
আজকে বাইরে যদি শীতকাল হয়, বাইরে যদি শীত পড়ে, সেই শীত যতই আমরা এয়ারটাইট ঘরে আমরা থাকি না কেন, কিছু ঠান্ডা আমাদের ঘরে ঢুকবে। তো পাশের দেশে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আমরা চাই যে আমাদের যারা হিতাকাঙ্ক্ষী, আমাদের যারা কল্যাণকামী, তারা যেন নির্বাচিত হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে গত টার্মে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে আমাদের লাঙ্গলবন্দের স্নান উৎসবের ঘাটগুলো তারা করে দিয়েছে, ওখানে প্রায় 100 কোটি টাকা, এবং বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় শত কোটি টাকা খরচ করে মঠ মন্দির, ইসকনের সাভার একটা মন্দির হচ্ছে 7.5 কোটি টাকা, রমনা কালী মন্দিরে 7 কোটি টাকা দিয়েছে। আমাদের বিভিন্ন আরো উত্তরবঙ্গে দেখে আসলাম, নীলফামারীতে একটা দেখলাম 3.5 কোটি টাকা, এরকম প্রায় 2-250 কোটি টাকা তারা দিয়েছে। এবং তারা বলেছে যে ভবিষ্যতে যদি আবার ক্ষমতা আসতে পারে, তা আমাদের ভিসা ব্যবস্থা আগে যেমন 3 মাসের বেশি ভিসা দিত না, 1 মাস দিত আর কি, সেটা এখন 1 বছর করেছে। তারা আরো 5 বছরের ভিসা, এখন যদিও বয়স্কদের 5 বছর দিচ্ছে, ভবিষ্যতে আরো 5 বছর করবে। এবং পরবর্তীকালে আমরা বলেছি যে হিন্দুদের জন্য যেন অন্তত ভিসা মুক্ত করে, তো সেগুলো তারা অঙ্গীকার করেছে। তারা সেভাবে ধীরে ধীরে ধাপে ধাপে সেগুলো করবে। এবং আমাদের লোকদের যাতে তীর্থ ভ্রমণ যাতে বিনা পয়সা করতে পারে, ওখানে সরকারি, ভারত সরকার এসে বাংলাদেশ থেকে যাবে, তারা তীর্থ করবে, সেই ব্যাপারে তাদের একটা চিন্তা ভাবনা আছে। এবং বাংলাদেশি রোগীদের বিনা পয়সায় যাতে চিকিৎসা পেতে পারে, হিন্দুদের বিশেষ করে, তারা যেন সেই হেল্প করবে। এবং একই সঙ্গে আমরা আরেকটা চেয়েছি দ্বৈত নাগরিকত্ব, যারা ভারতে চলে গেছে তারা ওখানেও নাগরিকত্ব থাকবে, এখানেও থাকবে। আবার আমাদের এই দেশে যারা আছে আমরা হিন্দুরা, তারা এখানেও নাগরিকত্ব থাকবে, ভারতেও নাগরিকত্ব থাকবে, যেন কোনো সময় বিপদ আপদ হলে পরে আমাদের যেন রক্ষা পেতে পারি, এটার জন্য এই না থাকে। তো সেটাও বিবেচনাধীন রয়েছে। তো সেটা একমাত্র নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আমাদের প্রতি সহানুভূতিশীল, সেই কারণে। আরো যারা আছে তারা শুধুমাত্র মুসলিম তোষণ নিয়ে আছে। আজ কালকেও দেখলাম আমাদের রাহুল গান্ধী সে ঘোষণা দিয়েছে যদি ক্ষমতা দেয় তাহলে মসজিদ এবং গির্জার সমস্ত বিদ্যুৎ বিল টিল এগুলো মানে বিনা পয়সা দিবে। আবার তীর্থ কর নেবে, হিন্দুরা যেখানে যাবে তীর্থ করতে হবে, হিন্দুদের ট্যাক্স দিতে হবে। তো সেই করা তো ঘরের মধ্যে কীর্তন করা যায় না, পুলিশ ধরে নিতে যায়। সেখানে গতকাল দেখলাম যে ওখানে মন্দির উদ্বোধনের জন্য আরবের শেখরা এসে করতেছে, সেখানে জমি দিচ্ছে, রাশিয়া জমি দিচ্ছে। তো সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে। এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলা একটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন, সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে। তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ধাপে ধাপে। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এইবার না বারবার যেন আসে, সেটা আমরা কামনা করি। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত, আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই, সেই পূরণ না হওয়া পর্যন্ত আমরা চাই যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেন আসে। তো ভগবানের কাছে আমরা প্রার্থনা করি ভগবান যেন সেটা করে। এবং আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে ভারতে, আমরা সবাইকে অন্তত একটু জানাই দেবো তারা যেন আমাদের কল্যাণের দিক তাকিয়ে, তাদেরও কল্যাণ হবে, আমাদেরও কল্যাণ হবে, বিশ্বের কল্যাণ হবে, তারা যেন বিজেপিকে ভোট দেয়। কে কোন প্রার্থী, কে ভালো খারাপ এটা না দেখে পদ্ম ফুলে মানে কি বলে আবাস, এবং পদ্ম ফুল হচ্ছে সমস্ত দেব দেবীর মানে আসন। তো এটা একটা ধর্মীয় প্রতীকও বটে। তো এই পদ্ম ফুলটা দিলে পরে আমাদের জীবন যৌবন, আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সবই পদ্ম ফুলের মধ্যে পরিস্ফুটিত হবে। তো সবার মঙ্গল কামনা করি। সর্বেশাং মঙ্গলাং ভবৎ, সর্বে শান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই হচ্ছে আমরা পৃথিবীর সবার কল্যাণ কামনা করছি। একই সঙ্গে আমরা নিজেরা যারা আছি আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না হয়, সেজন্য বেদের সর্বশেষ মন্ত্রে ভগবান আমাদের বলেছেন সংগচ্ছধ্বং সংপদধ্বং সংবনাংশি জানতম দেব ভাগা ইয়াথা পূর্বে সংজানন অপসতে সমানা মন্ত্র সমিতি সমানি সমানা মহাসহস্রতমেশম সমানি বা আকুতি সমানা হৃদয়ানি বা সমানা মস্তবন ইয়াথবা সুসারতি। আমাদের সবার হৃদয় একক, আমাদের মন্ত্র একক, আমাদের প্রার্থনা একক, আমাদের ভবিষ্যৎ একক। আমরা সবসময় সমিতি গঠন করে চলবো, কোনো সময় বিভেদ করবো না। উঁচু নিচু, হায়ার কাস্ট, শিডিউল কাস্ট কিছু না। আমরা সবাই অমৃতেশ্বর পুত্র, সবাই হায়ার কাস্ট। তো আজকের থেকে আমরা এই প্রতিজ্ঞা নিয়ে কাজকর্ম করবো যে আমরা শিডিউল না, পতিত না। আমরা ভগবানের প্রকৃত পক্ষে ভগবান, পৃথিবীতে ভগবান কোথাও দেয় নাই। কোনো জায়গায় পুত্র পাঠিয়েছে, কোনো জায়গায় বন্ধু পাঠিয়েছে, শুধুমাত্র ভগবান আমাদের সঙ্গে। আমরা তার একান্ত নিজের লোক বিধায় ভগবান বারবার আমাদের কাছে আসে। তো ভগবান নিজে আমাদের বলেছেন আমরা ভগবানের সৈনিক, ভগবানের ধর্ম রক্ষা, ভগবানের এই ভূমি রক্ষা, ভগবানের এই পৃথিবী রক্ষা, এই জগৎ রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা সেটা রক্ষা করতে পারি। নমস্কার সবাই। আমাদের বাংলাদেশকে অখণ্ড ভারতের সাথে যুক্ত করবে। আমি অখণ্ড ভারত চাই, বাংলাদেশ বলি আমি ভারতের মধ্যে চাই। না অখণ্ড ভারত চাইতে অসুবিধা নেই, এটা তো অখণ্ড ভারত ছিল, এটা তো অখণ্ড ভারতের আপনি আরব দেশ থেকে এসে এই দেশটা ইসলামী রাষ্ট্র বানাই দেন। আর আমি 2 দিন আগে, যেদিন আগে ভারত ছিল, এই ভূমি ভারতের ভূমি, এটা আরবের ভূমি না, কৃষ্ণের ভূমি।
আমি শুধু এতটুকুই বলবো, ইন্ডিয়া কোনোদিন আমাদের দেশের বন্ধুত্ব ছিল না, বা আর আমার কোনো বন্ধুত্ব না। আর পারদেশি দেশ হতে পারে, কিন্তু আমার কোনো দিন আমাদের বন্ধুর দেশ না। ইন্ডিয়া 1971 সনের থেকে এই পর্যন্ত আমাদের সাথে যা করেছে, সেটা আপনাদের মনে হবে যে যে আমরা বন্ধু স্বরূপ এসব করেছে। আসলে তা না। ইন্ডিয়া কোনোদিন আমাদের বন্ধু ছিল না। আপনি ইতিহাস ঘাটেন, ইন্ডিয়া কোনোদিন আমাদের বন্ধু ছিল না। বরং সে 1971 সাল পর্যন্ত, আজ পর্যন্ত ওরা আমাদের ক্ষতি করেছে শুধু একটা কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। আসলে এই একটা কথা বলে আমাদের দেশকে বিভ্রান্তিত করেছে এবং কি দেশের প্রচুর পরিমাণ ক্ষতি করেছে। ইন্ডিয়া সবসময় চাইছে যে আমাদের দেশটাকে দখল করতে। জাস্ট এটাই মাথায় মনে রাখবেন। আর এই বিষয়ে নিয়ে ইনশাল্লাহ আমি প্রমাণ সহকারে বলবো।